আহ, প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম বা অ্যানিমেলিয়া। তাহলে দেখো, তোমরা ক্লাস 9-এ অনেকটাই জেনে এসেছো এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে প্রাথমিক যে একটা যে ছক, সেই সম্পর্কে একটু বলে দিই প্রথমে, তারপরে আমরা কিছু বিষয় নিয়ে আসবো। তাহলে দেখো, এখানে যে অ্যানিমেলিয়া তোমরা পড়েছো, যে হোয়াইট টেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে একটা রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, যেটা হচ্ছে প্রাণীদের নিয়ে গঠিত। এখানে বলে রাখি যে পূর্বের যে অ্যানিমেল কিংডমের যে ক্লাসিফিকেশন ছিল সেইটাকে দেখো, প্রথমে যে এককোষী প্রাণী এবং বহুকোষী প্রাণীদের আলাদাভাবে ভাগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে যখন যে হোয়াইট টেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস হয়ে গেল, তখন এই যে প্রোটোজোয়া এককোষী প্রাণীগুলো সেটা পড়ে গেছে কোথায়, কোন রাজ্যে পড়ে গেছে? সেটা হচ্ছে প্রোটিস্টা কিংডমের মধ্যে পড়ে গেছে। এই প্রোটিস্টা কিংডমের মধ্যে প্রোটোজোয়া পড়ছে, এবং প্রোটোজোয়ার যে বিভিন্ন যে আবার ভাগগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের আর এখানে জানার কোনো দরকার নেই, এটা আগে হয়ে গেছে প্রোটিস্টা। তাহলে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝবো যে বহুকোষী যে প্রাণীদের যে ক্লাসিফিকেশন সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমেই দেখো, এখানে যেটা বলছিলাম যে প্রোটোজোয়া আর হচ্ছে মেটাজোয়া। প্রোটোজোয়াটা হচ্ছে এককোষী প্রাণীদের বলা হয় প্রোটোজোয়া, আর বহুকোষীদের যে গ্রুপটা সেটাকে বলা হচ্ছে মেটাজোয়া। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মেটাজোয়ার যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের হচ্ছে ক্লাসিফিকেশন সম্পর্কে, তাদের হচ্ছে বিভিন্ন রকমের যে যে পর্ব আছে, শ্রেণী আছে, সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, এখানে মেটাজোয়াকে অর্থাৎ বহুকোষী প্রাণীদেরকে দুটো গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টেরোজোয়া। এই প্যারাজোয়া কাদেরকে বলা হয়? যারা হচ্ছে কলাতন্ত্রবিহীন, যারা হচ্ছে বহুকোষী। তাহলে এও বহুকোষী এও বহুকোষী, কিন্তু তাহলে প্যারাজোয়ার ক্ষেত্রে যেখানে হচ্ছে কলাতন্ত্রবিহীন, অর্থাৎ কলাতন্ত্র এদের দেহে গঠিত হয়নি, কতগুলো কোষীয় স্তর নিয়ে এদের দেহটা গঠিত, এখানে কলাতন্ত্র গঠিত হয়নি, সেটা হচ্ছে প্যারাজোয়া। এবং এই প্যারাজোয়ার আন্ডারে যে পর্বটা আছে সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা বা হচ্ছে ছিদ্রালো প্রাণী। তোমরা জেনেছো, ক্লাস 9-এ জেনেছো যে পরিফেরা পর্বের প্রাণী যে ছিদ্রালো প্রাণী, যাদের দেহেতে অসংখ্য ছিদ্র অবস্থান করছে। তাহলে প্যারাজোয়ার আন্ডারে যে ফাইলামটা পেলে সেটা হচ্ছে পরিফেরা। এবার এন্টারোজোয়া মানে কলাতন্ত্রযুক্ত যে সকল প্রাণীদের ক্ষেত্রে যে যাদের দেহে কলাতন্ত্র গঠিত হয়েছে তাদের বলা হচ্ছে এন্টারোজোয়া। এবং এন্টারোজোয়াকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ডিপ্লোব্লাস্টিক আর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কাদেরকে বলা হচ্ছে? যারা হচ্ছে দ্বিস্তরী, যাদের ভ্রূণ গঠনের সময় যে দুটো ভ্রূণজ স্তর বা এমব্রায়োনিক লেয়ার দেখতে পাওয়া যায়, সেই লেয়ারগুলো কি কি? একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে সেগুলো হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এই দ্বিস্তরী প্রাণীর আন্ডারে দুটো পর্ব আছে, একটা হচ্ছে নিডারিয়া আর হচ্ছে টিনোফোরা। এই নিডারিয়া টিনোফোরা স্পেলিংটা একটু দেখবে, সি দিয়ে শুরু আছে, নিডারিয়া আর হচ্ছে টিনোফোরা। এই দুটো পর্ব হচ্ছে ডিপ্লোব্লাস্টিকের মধ্যে পড়ছে, অর্থাৎ এই নিডারিয়া টিনোফোরা পর্বের প্রাণীরা দ্বিস্তরী। এরপর চলে আসি ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ যাদের ভ্রূণজ 3টে লেয়ার দেখতে পাওয়া যায়, তাদের ডেভেলপমেন্টের সময় যে 3টে এমব্রায়োনিক লেয়ার দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক। এই ট্রিপ্লোব্লাস্টিক যে প্রাণী, সেই ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণজ 3টে লেয়ার কি কি? বাইরে থাকছে একটোডার্ম, মাঝে থাকে মেসোডার্ম এবং ভেতরে থাকছে এন্ডোডার্ম। তাহলে সে সম্পর্কে আমরা আসবো পরে, যে এরপরেই আমি কিছু বিষয় বা শব্দ নিয়ে আসবো যেটা এই অ্যানিমেল কিংডম বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা জানবো। আজকে সাধারণত এই ছকটা দেখাচ্ছি, দেখো যে ট্রিপ্লোব্লাস্টিক, এই ট্রিপ্লোব্লাস্টিককে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। কিসের ভিত্তিতে? সিলোমের ভিত্তিতে। দেখো, প্রথমে হচ্ছে অ্যাসিলোমাটা, যেটা হচ্ছে সিলোমবিহীন প্রাণী, যাদের দেহে কোনো সিলোম গঠিত হয় না। তাহলে সিলোম যাদের দেখা যায় না তারা হচ্ছে যে সিলোমবিহীন বা আসিলোমাটা। এই আসিলোমাটার মধ্যে যে ফাইলামটা পড়ছে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস বা ফিতাকৃমি। এই প্লাটিহেলমিনথিসের দেহে তাহলে কোনো সিলোম বা দেহগহ্বর থাকে না। তারপর দেখো সিউডোসিলোমাটা। সিউডোসিলোমাটা কি? যে ছদ্মশিলমযুক্ত। এই ছদ্মশিলমযুক্ত যে পর্বটা সেটা হচ্ছে নিমাট হেলমিনথিস বা নিমাটোডা, যেটা হচ্ছে গোলকৃমি নামে পরিচিত। তাহলে দেখো, এখন তোমরা বলবে যে স্যার সিলোমবিহীন, সিলোম, ছদ্মশিলম আবার প্রকৃত সিলোম, এই সিলোম কি? সিলোম হচ্ছে মেসোডার্ম পরিবেষ্টিত যে দেহগহ্বর তাকে বলা হচ্ছে সিলোম, প্রকৃত সিলোম। এবার যাদের দেহে এই সিলোম আছে তাদেরকে বলা হয় সিলোমযুক্ত, আর যাদের নেই তারা সিলোমবিহীন। আবার যদি সম্পূর্ণরূপে মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত না হয় সিলোম, সেটা হচ্ছে ছদ্মশিলম বা সিউডোশিলম বলা হয়। এবং এই সিউডোশিলমযুক্ত
যে প্রাণীদের বলা হয় সিউডোসিলোমাটা। এই সিউডোসিলোমাটার আন্ডারে একটা ফাইলাম বা পর্ব আছে, যেটা হচ্ছে নিমাটহেলমিনথিস বা নিমাটোডা বা গোলকৃমি। এরপর চলে আসি যে সিলোমাটা। হ্যাঁ, সিলোম কি জিনিসটা আমি পরে আসছি, তার চিত্র দেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে সিলোমাটা, মানে প্রকৃত সিলোমযুক্ত যে প্রাণীগুলো তাদেরকে আমরা বলি এক কথায় সিলোমাটা। এই সিলোমাটার আন্ডারে যে 6টা ফাইলাম বা পর্ব আছে প্রকৃত সিলোমযুক্ত যে প্রাণীগুলো, যার মধ্যে দেখো 1 নম্বর হচ্ছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল। তোমরা পড়েছো যে কেঁচো জোঁক যে অ্যানিলিডা পর্বের প্রাণী। তারপরে আসছে আর্থ্রোপোডা বা সন্ধিপদ। 3 হচ্ছে মোলাস্কা বা কম্বোজ, যেখানে শামুক ঝিনুক এইগুলো মোলাস্কা। ইকাইনোডার্মাটা বা হচ্ছে কন্টকটকি, হেমিকর্ডাটা আর হচ্ছে কর্ডাটা। তাহলে দেখো এই যে 6টা যে ফাইলাম, এই 6টা ফাইলাম হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত বা সিলোমাটার মধ্যে পড়ছে। হ্যাঁ, এখন আমরা যে এখানে ছকটা দেখালাম, তাহলে দেখো যে বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে আমরা প্রথমেই বলছি প্যারাজোয়া, এন্টারাজোয়া। এই প্যারাজোয়া এন্টারাজোয়ার আবার দুটো ভাগ, ডিপ্লোব্লাস্টিক আর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এবং এই ডিপ্লোব্লাস্টিকের মধ্যে যে দুটো পর্ব আছে, নিডারিয়া টিনোফোরা, আর ট্রিপ্লোব্লাস্টিক আবার আসিলোমাটা, যেটার ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস, সিউডোসিলোমাটা যার ফাইলাম হচ্ছে নিমাটহেলমিনথিস, আর সিলোমাটা যার ফাইলাম হচ্ছে এই 6টা ফাইলাম বলেছি। হ্যাঁ, এখানেই কি ক্লাসিফিকেশন শেষ? না, শেষ না। এটা হচ্ছে ফাইলাম পর্যন্ত দেখা হলো। এরপর হচ্ছে দেখবে প্রতিটা আবার বিভিন্ন ফাইলামের হচ্ছে সাব ফাইলাম আছে, যেমন কর্ডাটার আবার হচ্ছে সাব ফাইলাম আছে। তারপরে আবার হচ্ছে সুপার ক্লাস আছে, তারপর হচ্ছে ক্লাস আছে। ক্লাসের মধ্যে তোমরা সেই বিশেষ করে দেখবে কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামিলিয়া। তাহলে ম্যামিলিয়া পর্যন্ত আমাদের ক্লাসিফিকেশন জানতে হবে। তাহলে প্রাথমিক এই যে ছকটা, এই কর্ডাটা পর্যন্ত একটু বললাম, প্রাথমিক এটা জানার প্রয়োজন আছে। তাহলে আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই প্রাথমিক যে ছকটা সম্পর্কে জানলাম, এবং প্রতিটা পর্বের বৈশিষ্ট্য আমরা একে একে জানবো। এবং তার আগে আমরা যে এই যে অ্যানিমেল কিংডম বা হচ্ছে অ্যানিমেলিয়ার যে ক্লাসিফিকেশন করব, বা সেখানে কিছু বিষয় বা শব্দ সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে, সেগুলো সম্পর্কে আজ জানবো। যেমন দেখো যে প্রাণীদের শ্রেণীবিন্যাস করতে গেলে কিছু বিষয় বা শব্দ বা টার্ম জানতে হবে, যেগুলোর মধ্যে প্রথমেই আসছে বডি সিমেট্রি বা প্রতিসমতা। এই বডি সিমেট্রি বা প্রতিসমতা কি? প্রতিসমতা হচ্ছে দেখবে বিভিন্ন পর্বের বা বিভিন্ন শ্রেণীর প্রাণীদের দেখতে বিভিন্ন রকমের হয়। তাদের দেহটা দেবে কোনো অপ্রতিসম হতে পারে, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হতে পারে, অরীয়ভাবে প্রতিসম, দ্বিঅরীয়ভাবে প্রতিসম, গোলীয় প্রতিসমতা। এইগুলো তোমরা সেই ক্লাস 9-এ অন্ধের মতো মুখস্থ করেছিলে। তাহলে সেই সম্পর্কে আমি একটু আজ বলবো। যেটা দেখো যে অপ্রতিসম বা অ্যাসিমেট্রি। তাহলে অ্যাসিমেট্রি কাদেরকে বলা হয়? যাদের দেহটাকে কোনোভাবেই কোনো সমান অংশে ভাগ করা যায় না। যেমন দেখবে এখানে একটা ছবি দিয়েছি, দেখো অ্যামিবা। তাহলে অ্যামিবার দেহটা এর সঙ্গে সিউডোপোডিয়া আছে, এলোমেলো দেহ। তাহলে তাকে কি আমরা কোনো সমান অংশে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে সেই অ্যামিবা বা দেখবে স্পঞ্জ বা দেখবে শামুক যে পাইলার দেহটা কেমন? এরকম পেঁচানো থাকে। তাহলে সেটাকে আমরা কোনো দিক থেকেই আমরা সমান অংশে ভাগ করতে পারি না। তাহলে এই সকল প্রাণীগুলো হচ্ছে অপ্রতিসম। তাদের দেহটা কেমন? অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল বডি। তারপর দেখো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি। বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বলতে কি বোঝানো হয়? যাদের দেহের অক্ষ বরাবর যদি আমরা দেহটাকে দুটো প্রধান বা দুটো সমান অংশে ভাগ করতে পারি, তখন সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। যেমন দেখো যদি আমরা বলি আমাদের দেহটা, তাহলে আমাদের দেহটা যদি দৈর্ঘ্য বরাবর যদি সমান অংশে ভাগ করা যায়, একটা অক্ষ বরাবর দেখবে বাঁ দিকের অর্ধাংশ আর ডান দিকে অর্ধাংশ, তাহলে সমান দুটো অংশে ভাগ করা যাচ্ছে দৈর্ঘ্য বরাবর। বা মাছের দেহ, আরশোলার দেহ। তাহলে এই সমস্ত যাদের দেহটা দৈহিক অক্ষ বরাবর সমান দুটি অংশে ভাগ করা যায়, সেই দেহটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বডি, বা এই প্রতিসমতা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। বোঝা গেল? এরপর তৃতীয়টা আসছে দেখো অরীয়ভাবে প্রতিসম, রেডিয়াল সিমেট্রি। তাহলে রেডিয়াল সিমেট্রি কি? তোমরা তারা মাছ দেখেছো। তাহলে এই তারা মাছের দেহটা কেমন? যে দেখবে তাদের 5টা আর্ম আছে, বাহু আছে। তাহলে তাদের দেহটাকে আমরা কিভাবে সমান অংশে ভাগ করতে পারি? যদি আমরা একটা সেন্টার বা হচ্ছে কেন্দ্র ধরে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে বৃত্তের বিভিন্ন ব্যাসার্ধ বরাবর আমরা সমান অংশে ভাগ করতে পারি। আমরা যদি বলি এই যে তারা মাছ, ইকাইনোডার্মাটা পর্বের প্রাণী, এবং সেইটাকে দেখো আমরা এই বৃত্তের বিভিন্ন ব্যাসার্ধ বরাবর আমরা 5টা সমান অংশে ভাগ করতে পারি। তাহলে এই ধরনের সিমেট্রিকে বলা হয় রেডিয়াল সিমেট্রি। তাহলে রেডিয়াস থেকে এই কথাটা এসছে রেডিয়াল। তাহলে আমরা এটাকে বলছে অরীয়ভাবে প্রতিসম।
তাহলে অরীয়ভাবে প্রতিসম কি বুঝতে পারলে? হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এইগুলো জেনে আমাদের কি হবে, কিন্তু এটা পর্ব বা হচ্ছে যখন শ্রেণীগুলো লিখবে তখন সেখানে বৈশিষ্ট্য লেখার সময়, যেমন একাইনোডার্মাটা পর্বের একটা বৈশিষ্ট্য, এই পর্বের প্রাণীদের দেহ অরীয়ভাবে প্রতিসম, এই কথাটা লিখতে হবে। তাহলে অরীয়ভাবে প্রতিসম কী জিনিসটা না জানলে তোমরা সেখানে লিখতে পারছো না, বা করলেও সেটা অন্ধের মতো মুখস্থ করবে। আচ্ছা, এরপর দেখো যেটা চলে আসি, যে 4 নম্বরটা হচ্ছে দ্বি অরীয়ভাবে প্রতিসম। তাহলে দেখো একটা হচ্ছে দ্বি কথাটা এসছে দ্বিপার্শ্বীয়, আর অরীয়, তাহলে দুটোর মধ্যে সংযোগ এসছে, বাই রেডিয়াল সিমেট্রি। বিশেষ করে এখানে টিনোফোরা পর্বের প্রাণী আছে, বেরো বা হর্মিফোরা, তাদের দেখলে বুঝতে পারবে তাদের ওপরের দিকে টেন্টাকেলস বা কোর্সিকা থাকে, আবার দেহের নিচের দিকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, আর ওপরের দিকটা আবার হচ্ছে অরীয়ভাবে প্রতিসম। তাহলে এই ধরনের যে দেহ, সেই দেহটা হচ্ছে কীরকম, যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বডি, বা এই ধরনের প্রতিসমতা হচ্ছে দ্বি অরীয়ভাবে প্রতিসম। তাহলে তাদের একাধারে হচ্ছে দ্বিপার্শ্বীয়, আবার ওপরের দিকটা হচ্ছে অরীয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্বি অরীয়ভাবে প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। এরপর চলে আসি 5 নাম্বারটা, দেখো যে স্ফেরিক্যাল সিমেট্রি। স্ফেরিক্যাল সিমেট্রি কি, যে গোলীয় প্রতিসমতা। যেমন আমরা যদি ফুটবল একটা গোলক দেখি, তাহলে গোলককে আমরা বিভিন্ন দিক থেকে আমরা ভাগ করতে পারি, তাহলে এই ধরনের প্রতিসমতাকে বলা হয় যে স্ফেরিক্যাল সিমেট্রি বা গোলীয় প্রতিসমতা। বা যেমন গোলীয় প্রতিসমতা কোথায় দেখা যায়, যেমন এখানে একটা চিত্র দিয়েছি, দেখো এটা হচ্ছে ভলভক্স। তোমরা ভলভক্স পড়েছো। ভলভক্স হচ্ছে একটা কলোনিয়াল অ্যালগি, অর্থাৎ কলোনি গঠনকারী হচ্ছে শৈবাল। তারা এরকম একে অপরের সঙ্গে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র দ্বারা যুক্ত হয়ে এরকম একটা কলোনি গঠন করে, যেটা ফাঁপা ফুটবলের মতো। এবং তাহলে এদের যে সিমেট্রিটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি বা গোলীয় প্রতিসমতা। তাহলে দেখো এখানে যে বডি সিমেট্রিকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিমেট্রি বা অপ্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, রেডিয়াল সিমেট্রি অরীয়ভাবে প্রতিসম, বাইরেডিয়াল সিমেট্রি দ্বি অরীয়ভাবে প্রতিসম, আর স্ফেরিক্যাল সিমেট্রি বা হচ্ছে গোলীয়ভাবে প্রতিসম। তাহলে প্রতিসমতা সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এরপর আমরা চলে আসব সিলোম। দেহগহ্বর বা সিলোম সম্পর্কে তোমরা অনেক আগেই পরিচিত এই টার্মটা সম্পর্কে, কিন্তু জিনিসটা কি সেই সম্পর্কে তোমরা বেশিরভাগই জানো না। তাহলে দেখো সিলোম বলতে, বা অর্থাৎ প্রকৃত বা ট্রু সিলোম বলতে আমরা কাকে বলি, যে দেখবে আমরা সিলোম কথাটা এসেছে আমরা অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যারা ত্রিস্তরী প্রাণী তাদেরকে আবার ভাগ করা হয়েছে আসিলোমাটা, সিউডোসিলোমাটা আর হচ্ছে সিলোমাটা। তাহলে সিলোম জিনিসটা কি, এখানে দেখো একটা ভ্রূণজ 3টে লেয়ার দেখানো হয়েছে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। বাইরের দিকে দেখো লেয়ারটা হচ্ছে একটোডার্ম, মাঝের লেয়ারটা হচ্ছে মেসোডার্ম, ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম। এবার দেখো এই যে মাঝের দেখো মেসোডার্ম, এই মেসোডার্ম পরিবেষ্টিত যে গহ্বরগুলো আছে বা গহ্বরগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে সিলোম। তাহলে এই সিলোমের দেখো এর ভেতর দিকেও আছে মেসোডার্ম, বাইরের দিকেও আছে মেসোডার্ম, তাহলে সমস্ত চারদিকেই মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত যে গহ্বর সেটাকেই বলা হচ্ছে প্রকৃত সিলোম বা ট্রু সিলোম। তাহলে এই প্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের বলা হয় সিলোমাটা। তাহলে প্রকৃত সিলোম কি একটু করে রাখবে, যে প্রাণীদের ক্ষেত্রে মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত দেহ গহ্বরকেই বলা হয় সিলোম বা প্রকৃত সিলোম। তাহলে এই গহ্বরের চতুর্দিকে কি থাকবে, মেসোডার্ম থাকবে। এরপর আমি চলে আসি অপ্রকৃত সিলোম বা ছদ্মশিলম বা সিউডোসিলম কি। তাহলে সিউডোসিলম হচ্ছে নামটা থেকেই বুঝতে পারছো ছদ্ম, তার মানে সেই দেহ গহ্বর কিন্তু সমস্ত দিকটা বা চতুর্দিকেই কিন্তু মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত নয়। দেখা যাবে যে তার একদিকটা হয়তো মেসোডার্ম আর একদিকটা হচ্ছে এন্ডোডার্ম। যেমন এখানে যে চিত্রটা আঁকা হয়েছে দেখো, এই যে দেহ গহ্বরটা আছে সাদা রঙের ফাঁকা জায়গা, এটা দেহ গহ্বর বা সিলোম, এর এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা যে মেসোডার্ম আছে, আবার ভেতর দিকটা দেখতে পাচ্ছ এন্ডোডার্ম আছে। তাহলে এই দেহ গহ্বরটা কিন্তু সম্পূর্ণরূপে মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত নয়। তাহলে যেহেতু এই দেহ গহ্বরটা সম্পূর্ণরূপে মেসোডার্ম দ্বারা পরিবেষ্টিত নয়, তাই এটা হচ্ছে অপ্রকৃত সিলোম বা সিউডোসিলম। সিউডো কথার মানে হচ্ছে ছদ্ম। তাহলে এই সিউডোসিলম কাকে বলে বুঝতে পারলে, এই সিউডোসিলমযুক্ত প্রাণীদের বলা হয় সিউডোসিলোমাটা। যেমন তোমরা আগে আমি যে ছকটা দেখিয়েছি যে গোলকৃমি বা নিমাঠেলমিন্তি, সেটা হচ্ছে সিউডোসিলমযুক্ত প্রাণী। তাহলে এখানে সিলোম কি আর এর দুটো প্রধান ভাগ, প্রকৃত সিলোম আর হচ্ছে ছদ্মশিলম, এই সম্পর্কে একটু জেনে রাখবে। আর যেটা যাদের আবার সিলোম একেবারেই থাকে না তাদের হচ্ছে আসিলোমাটা, সেটা হচ্ছে ফিতাকৃমি। এরপর আমরা চলে আসি
প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া, এই দুটো টার্ম কি? দেখো, যখন তোমরা পড়েছো যে নিষেকের পর জননের সময় শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে জাইগোট বিভাজিত হয়ে মরুলা থেকে ব্লাস্টুলা, এই ব্লাস্টুলা দশায় যে ফাঁপা বলের মতো একটা ছিদ্র থাকে, ফাঁপা বল তার এক সাইডে একটা ছিদ্র থাকে, যেটাকে বলা হয় ব্লাস্টোপোর। তাহলে ব্লাস্টুলা দশায় যে ছিদ্র থাকে সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোর থেকে কিছু প্রাণীর হচ্ছে মুখছিদ্র তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে এই ব্লাস্টোপোর থেকে মুখছিদ্র গঠিত হয়। আবার কিছু কিছু প্রাণী আছে এই ব্লাস্টোপোর থেকে পায়ুছিদ্র গঠিত হয়। তাহলে যে সকল প্রাণীদের ক্ষেত্রে ব্লাস্টোপোর থেকে মুখছিদ্র তৈরি হয় তাদেরকে বলা হয় প্রোটোস্টোমিয়া। কি বলা হয়? প্রোটোস্টোমিয়া। তাহলে ভালো করে একটু খেয়াল রাখবে যে ব্লাস্টোপোর থেকে যদি মুখছিদ্র তৈরি হয় সেই সকল প্রাণীদের বলা হয় প্রোটোস্টোমিয়া। যেমন দেখো, এই যে প্লাটি হেলমিনথিস, নিমাট হেলমিনথিস বা নিমাটোডা, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, তাহলে এই পিতাকৃমি এই পর্বগুলোর প্রাণীগুলো হচ্ছে সব প্রোটোস্টোমিয়া। কারণ কি? এদের ভ্রূণের ব্লাস্টুলা দশার ব্লাস্টোপোর থেকে এদের মুখছিদ্র তৈরি হয়, কিন্তু যাদের পায়ুছিদ্র তৈরি হয় ব্লাস্টোপোর থেকে তাদেরকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া বা অপিস্থোস্টোমিয়া। অপিস্থোস্টোমিয়া এর টার্মটা লেখা হয়নি এখানে, ডিউটেরোস্টোমিয়া মনে রাখবে। যেমন দেখবে ইকাইনোডার্মাটা মানে কন্টকটকি আর করডাটা, এই দুটো পর্ব হচ্ছে প্রাণীদের যখন হচ্ছে ব্লাস্টোপোর থেকে তাদের পায়ুছিদ্র গঠিত হয়। তাহলে আমরা হচ্ছে করডাটা পর্বের প্রাণী, তাহলে আমাদের যখন হচ্ছে ব্লাস্টোপোর থেকে আমাদের কি গঠিত হয়? পরবর্তী ক্ষেত্রে পায়ুছিদ্র গঠিত হয়। তাহলে যাদের পায়ুছিদ্র তৈরি হয় তারা হচ্ছে ডিউটেরোস্টোমিয়া বা অপিস্থোস্টোমিয়া। তাহলে এখানে দুটো জিনিস বা দুটো টার্ম ভালো করে মনে রাখবে, প্রোটোস্টোমিয়া কাদেরকে বলা হয় আর ডিউটেরোস্টোমিয়া কাদেরকে বলা হয়। হ্যাঁ, এরপর আমরা যেটা চলে আসছি, যেটা তোমাদের হালকা করে আগেই বলে দেওয়া হয়েছে, যেটা দেখো যে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল বা দ্বিস্তরী প্রাণী আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, এটা তোমাদের আগেই বলা হয়েছে। একটু দেখে নাও যে ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে দ্বিস্তরী। যে সকল প্রাণীদের ডেভেলপমেন্টের সময় ভ্রূণের দুটো ভ্রূণজ স্তর দেখা যায় তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। যেমন হচ্ছে দেখো, এখানে একটা ভ্রূণের দুটো স্তর চিত্র আঁকা হয়েছে। বাইরের দিকে যে সাদা রঙের যে স্তরটা সেটা হচ্ছে একটোডার্ম, আর ভেতরের দিকে হচ্ছে এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম এবং এন্ডোডার্ম যাদের দেখা যায় তারা হচ্ছে দ্বিস্তরী, তাদের কিন্তু কোনো আর তৃতীয় কোনো স্তর থাকে না। তাহলে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীর মধ্যে দুটো পর্ব তোমাদের বলেছি, যে নিডারিয়া এবং টিনোফোরা। আর ট্রিপ্লো কথাটা আসছে ত্রিস্তরী। তাহলে ত্রিস্তরী প্রাণী কাদেরকে বলা হয়? যাদের ভ্রূণের তিনটে কোষীয় স্তর দেখতে পাওয়া যায়। এই তিনটে কোষীয় স্তর কি? বাইরে থাকে একটোডার্ম, মাঝে থাকে মেসোডার্ম, আর ভেতরে থাকে এন্ডোডার্ম। তাহলে এই তিনটে স্তর দেখতে পাওয়া দেখার জন্য এদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, এখানে বলি এই যে ভ্রূণজ স্তরগুলো বিভিন্ন স্তর, আবার এই বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় অর্গানোজেনেসিস পদ্ধতিতে। যেমন আমরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, আমাদের হচ্ছে একটোডার্ম থেকে কিছু একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তোমরা পড়ে এসছো মেসোডার্ম থেকে যোগকলা উৎপন্ন হয়। তাহলে সেইগুলো এই বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অঙ্গ উৎপন্ন হয়। তাহলে এখানে যে জিনিসটা ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক কি সেটা একটু জানলে। এরপর আমরা চলে আসি পয়কিলোথার্মিক বা একটোথার্মিক। পয়কিলোথার্মিক প্রাণী কাদেরকে বলা হয় আর হোমিওথার্মিক প্রাণী কাদেরকে বলা হয়? দেখবে পয়কিলোথার্মিক অ্যানিমেল যে সকল প্রাণীদের যে দৈহিক তাপমাত্রা, নির্দিষ্ট কোনো দৈহিক তাপমাত্রা থাকে না, তাদের কি করে? পরিবেশের তাপমাত্রার সঙ্গে দেহ তাপমাত্রা কিন্তু ওঠানামা করে, তাদেরকে বলা হয় পয়কিলোথার্মিক অ্যানিমেল। যেমন দেখো, হ্যাঁ, আর যাদের হচ্ছে নির্দিষ্ট দেহ তাপমাত্রা থাকে, যাদের হচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন বডি টেম্পারেচার একটা নির্দিষ্ট থাকে, তাদেরকে বলা হয় হোমিওথার্মিক বা এন্ডোথার্মিক। যেমন দেখো, আমরা হচ্ছে হোমিওথার্মিক। তাহলে আমাদের যে শীতকাল হোক বা গরমকাল হোক যাই হোক না কেন, কিন্তু আমাদের দেহ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেটা কিন্তু পরিবেশের তাপমাত্রার সঙ্গে কিন্তু ওঠানামা করে না। তাহলে আমরা হচ্ছে হোমিওথার্মিক অর্থাৎ এন্ডোথার্মিক। আর যাদের হচ্ছে কোনো নির্দিষ্ট দেহ তাপমাত্রা থাকে না, পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে, তাদেরকে বলা হয় পয়কিলোথার্মিক। যেমন পয়কিলোথার্মিক অ্যানিমেল কোনগুলো? মাছ, উভচর, সরীসৃপ। আর হোমিওথার্মিক কোনগুলো? যে বিশেষ করে দেখবে এই পক্ষী এবং স্তন্যপায়ী। তাহলে পক্ষী আর হচ্ছে স্তন্যপায়ী। তাহলে দেখো এখানে হচ্ছে হোমিওথার্মিক যেমন হচ্ছে পক্ষী আর স্তন্যপায়ী। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে পয়কিলোথার্মিক অ্যানিমেল যেমন হচ্ছে দেখবে বিশেষ করে সরীসৃপ শীতকালে এদের তাপমাত্রাটা অনেকটা কমে যাওয়ার জন্য তারা দেখবে অনেক সময় বিশেষ করে শীত ঘুমে যায়। যেমন সাপ, সেটা শীত ঘুমে যায়। বা দেখবে উভচর হচ্ছে ব্যাঙ, তারা শীত ঘুমে যায়। কারণ কি?
তাদের দেহ তাপমাত্রাটা এত নেমে যায় যে সেটা সহ্য করতে পারে না বা সেটা নিষ্ক্রিয় দশা অতিবাহিত করে। কিন্তু আমাদের বডি টেম্পারেচার শীতকাল হোক, বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, কিন্তু আমাদের বডি টেম্পারেচার একটা নির্দিষ্ট। তাহলে পয়কিলোথার্মিক আর হোমিওথার্মিক অ্যানিমেল কাদেরকে বলা হয় একটু জেনে রাখবে। তারপর দেখো যে ইউনিসেক্সুয়াল, একলিঙ্গ প্রাণী, যে সকল প্রাণীদের ক্ষেত্রে দেখবে পুরুষ এবং স্ত্রী দেহ আলাদা তাদেরকে বলা হচ্ছে একলিঙ্গ প্রাণী। যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। আর উভয় লিঙ্গ হচ্ছে বাইসেক্সুয়াল, যাদের একই দেহে একই জীবদেহে তাদের হচ্ছে স্ত্রী জননতন্ত্র এবং পুংজননতন্ত্র উভয় অবস্থান করে, তাদেরকে বলা হয় উভয় লিঙ্গের প্রাণী। যেমন ফিতাকৃমি এবং কেঁচো, এটা হচ্ছে উভয় লিঙ্গের প্রাণী। আর একলিঙ্গ যাদের হচ্ছে মেল এবং ফিমেল, অর্থাৎ পুংদেহ এবং স্ত্রীদেহ আলাদা, অর্থাৎ পুংদেহে পুংজননতন্ত্র থাকে, স্ত্রীদেহে স্ত্রী জননতন্ত্র, তারা হচ্ছে ইউনিসেক্সুয়াল বা একলিঙ্গের প্রাণী। এবার দেখো নিষেক সম্পর্কে একটু বলে রাখি যে অন্তনিষেক, অন্ত বা ইন্টারনাল ফার্টিলাইজেশন, যখন দেহের ভেতরে যদি নিষেক ক্রিয়াটা অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে তখন সেটা নিষেকটাকে বলা হয় অন্তনিষেক। আর যেমন দেখবে যে সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী তাদের ক্ষেত্রে অন্তর্নিষেক লক্ষ্য করা যায়। আর বহির্নিষেক কি, যখন শুক্রাণু ডিম্বাণুর মিলন যে সকল প্রাণীদের ক্ষেত্রে দেহের বাইরে অর্থাৎ পরিবেশে নিষেক ক্রিয়া ঘটে সেটাকে বলা হচ্ছে বহির্নিষেক। যেমন দেখবে মাছের নিষেক জলাশয়ে ঘটে, ব্যাঙের নিষেক জলাশয়ে ঘটে, বা কোনো জমা জলে তাদের হচ্ছে নিষেক ক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এটা পরিবেশে ঘটছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা হচ্ছে বহির্নিষেক। তারপর দেখো স্বনিষেক, স্বনিষেক মানে হচ্ছে কি, এটা অবশ্যই উভয় লিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যাদের একই দেহে উৎপন্ন শুক্রাণু এবং ডিম্বাণু সেই পরস্পরকে মিলিত করছে, নিষেক্ত করছে, সেটা হচ্ছে স্বনিষেক। তাহলে উভয় লিঙ্গ প্রাণীরাই শুধুমাত্র স্বনিষেক করতে পারে, তবে উভয় লিঙ্গ অথচ পরনিষেক হয়, এটা ব্যতিক্রমটা একটু মনে রাখবে, যেমন কেঁচো। তারপর চলে আসি ক্রস ফার্টিলাইজেশন বা পরনিষেক। পরনিষেক কি, একলিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে পুংদেহে উৎপন্ন শুক্রাণু স্ত্রীদেহে ডিম্বাণুকে নিষিক্ত করছে, সেটাকে বলা হচ্ছে পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। এরপর যে টার্মটা আসছে সেটা হচ্ছে অভিপেরাস আর হচ্ছে ভিভিপেরাস আর ওভোভিভিপেরাস। তাহলে দেখো অভিপেরাস বাংলা টার্মটা হচ্ছে অন্ডজ প্রাণী। অন্ডজ প্রাণী কাদেরকে বলা হয়, তাহলে যে সকল প্রাণী ডিম পারে তাদেরকে বলা হয় অন্ডজ বা অভিপেরাস। অভিপেরাস অ্যানিমেল, এই অভিপেরাস অ্যানিমেল কোনগুলো, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী। তাহলে পক্ষী পর্যন্ত, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে মাছ থেকে একদম পক্ষী পর্যন্ত সকলেই কিন্তু ডিম পারে। তাহলে যারা ডিম পারে তাদেরকে বলা হয় অভিপেরাস বা অন্ডজ প্রাণী। আর যারা বাচ্চা প্রসব করে তাদেরকে বলা হয় ভিভিপেরাস বা জরায়ুজ প্রাণী। ভিভিপেরাস, তাহলে এরা কি করছে, বাচ্চা প্রসব করছে, তাদেরকে বলা হচ্ছে ভিভিপেরাস। যেমন হচ্ছে স্তন্যপায়ী, ম্যামেলিয়া, তাহলে স্তন্যপায়ী হচ্ছে ভিভিপেরাস। তাহলে ইংলিশ টার্মগুলো অবশ্যই মাথায় রাখবে, তোমাদের এখন বলে এইগুলো সবে জানো যে অন্ডজ হচ্ছে অভিপেরাস, আর ভিভিপেরাস মানে হচ্ছে জরায়ু, যেটা বাচ্চা প্রসব করে। আর একটা আছে যেটা হচ্ছে ওভো ভিভিপেরাস। ওভো ভিভিপেরাস কি, তাহলে দুটো সংযোগ, তাহলে এদের দেহ কিন্তু ডিম উৎপন্ন হচ্ছে, কিন্তু ডিমটা বাইরে পরিস্ফুটিত না হয়ে দেহের মধ্যেই পরিস্ফুটিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ওভো ভিভিপেরাস। যেমন হাঙর বা শার্ক, তাহলে হাঙরের ক্ষেত্রে হাঙর হলো ওভো ভিভিপেরাস অ্যানিমেল। হ্যাঁ, এখন যদি বলা হয় অভিপেরাসটা কি, যেমন হচ্ছে পাখি ডিম পারে, সেই ডিমের পরিস্ফুরণ করা হয় দেহের বাইরে, তারা হচ্ছে হয়তো তা দিয়ে সেটাকে ডিমটা ফুটে বাচ্চা বেশ নির্গত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে অভিপেরাস। আর শার্কের ক্ষেত্রে কি হচ্ছে বা হাঙরের ক্ষেত্রে কি হচ্ছে, হাঙরের ক্ষেত্রে হচ্ছে তাদের ডিমটা দেহের মধ্যেই, যা নিষিক্ত ডিমটা দেহের মধ্যে তাদের পরিস্ফুটিত হচ্ছে, সেটা হচ্ছে ওভোভিভিপেরাস। তাহলে এখানে যে টার্মগুলো তোমাদের বললাম, যে বিশেষ করে প্রাণী জগতের শ্রেণীবিভাগ করতে গেলে যে সমস্ত বিষয়গুলোর জানার প্রয়োজন সেইগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটায় জানলাম। তাহলে এই টার্মগুলো একটু মনে রাখবে, যেখানে শেষে তাহলে যেটা হলো কি, অভিপেরাস, ভিভিপেরাস, ওভোভিভিপেরাস, তারপরে হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেকের প্রকারগুলো সম্পর্কে জানলাম, ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, পয়কিলোথার্মিক, হোমিওথার্মিক, এইগুলো সব জানলাম। তাহলে তাহলে প্রাণী জগতের শ্রেণীবিভাগ জানতে গেলে বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে এই টার্মগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে এই ভিডিওটায় আমরা আজ এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, আজকে এই পর্যন্তই।